আসসালামু আলাইকুম, আমি জিশান মাহমুদ আবার আপনাদের সামনে হাজির হয়েছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ফ্ল্যাশ নিয়ে। তো ফ্ল্যাশ কী জিনিস সেটা আমরা মোটামুটি অনেকেই চিনি। ফ্ল্যাশ হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে ছবি তোলার সময় আমরা আলো মানে বাইরের থেকে আলো দিতে পারি। তো এই ফ্ল্যাশ আসলে ভিডিওগ্রাফিতে ফ্ল্যাশ ব্যবহার করা হয় না, ফ্ল্যাশ ব্যবহার করা হয় ভিডিওগ্রাফিতে ব্যবহার করা হচ্ছে কন্টিনিউয়াস লাইট। তো ফ্ল্যাশ আমাদেরকে জানতে হবে, ফ্ল্যাশের ব্যবহারটাও জানতে হবে। ফ্ল্যাশের ব্যবহারটা জানলে আমরা ভালো ছবি তুলতে পারবো। কারণ ফ্ল্যাশ শুধু আমাদের এমন মনে হতে পারে যে আমি তো ঘরের ভিতরে বা ইনডোরে ছবি তুলবো না, আমি তো শুধু আউটডোরেই ছবি তুলবো, তা আমার মনে হয় ফ্ল্যাশের দরকার নেই, ফ্ল্যাশ ছাড়াও আমি ভালো ছবি তুলতে পারবো। আসলে বিষয়টা সম্পূর্ণ সঠিক না, বহুলাংশ সঠিক। আবার তার কিছু ব্যাপার আছে যে যখন আউটডোরেও আমাদের ফ্ল্যাশের ব্যবহার করতে হয়, তো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন প্রথমে আমি বলি যে ফ্ল্যাশ কী জিনিস। তো বললাম যে ফ্ল্যাশ একটা যন্ত্র যেটা সাহায্যে আমরা মানে ক্যামেরার বাইরে থেকেও মানে আলো দিতে পারি আমাদের সাবজেক্টের উপর। তো এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে আমাদের এক্সট্রা একটা যন্ত্রের কী দরকার, যখন আমাদের ম্যাক্সিমাম ক্যামেরায় তো একটা পপ আপ ফ্ল্যাশ থাকে। তো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার যে পপ আপ ফ্ল্যাশটা থাকে সেটা খুবই ছোট একটা ফ্ল্যাশ, এবং সেখানে আমি কিন্তু আগের পর্বে আপনাদের বলেছিলাম যে আলোর উৎস যত বড় তত সফট একটা লাইট পড়বে। তো ফ্ল্যাশ ওই উৎসটা ছোট এবং উৎসটার পাওয়ারও খুব কম থাকে, ফলে দেখা যায় যে উৎসটা থেকে যে লাইটটা আসে সেই লাইটটার কারণে প্রচণ্ড তীব্র একটা শ্যাডো পড়বে আপনার সাবজেক্টের। আর তাছাড়া যেই পরিমাণ আলো প্রয়োজন আপনার, সেই পরিমাণ আলো আপনারা সবসময় আপনি ফ্ল্যাশ থেকে পাবেনও না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মানে পপ আপ ফ্ল্যাশ থেকে পাবেনও না, সেই ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ফ্ল্যাশ ব্যবহার করতে হয়। তো এক্সটার্নাল ফ্ল্যাশ আমরা কখন ব্যবহার করি? এক্সটার্নাল ফ্ল্যাশ আমরা ব্যবহার করি যখন কোনো কম আলো বিদ্যমান এমন পরিস্থিতিতে আমাদের ছবি তুলতে হয়, তখন আমরা এক্সটার্নাল ফ্ল্যাশ ব্যবহার করি। তো আমি কিন্তু বারবার শুধু ছবির কথা বলছি, ভিডিওতে কিন্তু এই ফ্ল্যাশের ব্যবহার নাই। ভিডিওতে ব্যবহার করতে হয় কন্টিনিউয়াস লাইট। তো সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। তো ফ্ল্যাশের গঠন এবং ফ্ল্যাশের মধ্যে কী আছে সেটা আসলে আমি এখানে বললে খুব একটা লাভ হবে না, কারণ ফ্ল্যাশের গঠন হচ্ছে যার ক্যামেরা যেই মডেলের ফ্ল্যাশ আপনারা ব্যবহার করবেন সেই মডেলের উপর নির্ভর করে। তবে ফ্ল্যাশের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাইড নাম্বার, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো শুরু করা যায়। তো আচ্ছা, এর আগে একটা জিনিস আমি আপনাদের বলি যে ফ্ল্যাশের আলো কিন্তু একদম ধবধবে সাদা হয়। আপনারা খেয়াল করেছেন, যখন আমরা ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তুলি তখন কিন্তু মোটামুটি ধবধবে সাদা হয়। এই যে ধবধবে সাদাটা, সেটাই হচ্ছে আমাদের 10,000 কেলভিন। এই 10,000 কেলভিন হচ্ছে মোটামুটি না, মানে সবচেয়ে সাদা অংশ। তো এই সাদা দিকে যাওয়ার জন্যই আমরা কিন্তু ক্যালভিনের কাজকর্ম করে থাকি। আপনারা এই যে খেয়াল করছেন যে আমাদের কিন্তু একটা টপিক আরেকটা টপিকের সাথে খুবই ক্লোজভাবে জড়িত থাকে। একটা টপিকের কোনো কিছু বাদ দিয়ে কিন্তু আমরা আরেকটা টপিক নিয়ে কাজ করতে পারি না। এর জন্য আমিও আপনাদের সাথে যে এক এক দিন এক একটা পর্ব নিয়ে আসছি, আমিও কিন্তু আগে চিন্তা করে রেখেছি যে কোন পর্বটা আগে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বেশি জিনিসগুলো বেশি রিলেট করতে পারবেন, কোন পর্বটা আস্তে আস্তে পরে আসলেও আপনার রিলেট করতে সমস্যা হবে না। কিন্তু আমরা যখন আসলে একটা ছবি তুলি বা একটা ভিডিও করি, তখন কিন্তু সামগ্রিক সবগুলো বস্তু নিয়েই আমাদের চিন্তা করতে হয়। আমরা কিন্তু এমন না যে শুধুমাত্র ওই এক্সপোজার ঠিক রেখে আমরা ছবি তুলে ফেললাম, বা কোনো দিন আমরা শুধুমাত্র ক্যালভিনটা ঠিক রেখেই ছবি তুলে ফেললাম, এরকম কিন্তু হবে না। আমাদের কিন্তু সব কিছুই মাথায় রেখে ছবিটা তুলতে হবে। তবে আস্তে আস্তে আমরা আগাবো। একদিনে তো আমরা সব কিছু শিখে ফেলতে পারবো না, আমাদের তো আস্তে আস্তে শিখতে হবে। তো চলুন আমরা গাইড নাম্বার নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এখন হচ্ছে গাইড নাম্বার জিনিসটা কি? গাইড নাম্বার মানে একটা ক্যামেরা আমরা যখন কিনি, আমরা যখন একটা ফ্ল্যাশ কিনি, তখন এই ফ্ল্যাশের সাথে আমাদেরকে বলে দেওয়া হয় যে এই ফ্ল্যাশের গাইড নাম্বার এত। আপনাদের যদি ওই কথাটা মনে না থাকে, যে আপনারা যখন কেউ যদি ফ্ল্যাশ অলরেডি কেনা হয়ে থাকে, তো সে যদি জানেন না যে আপনার ফ্ল্যাশের গাইড নাম্বার কত, তাহলে আপনাকে একটা ছোট্ট ট্রিক্স আমি একদম এই আজকের পর্বের একদম শেষে শিখিয়ে দিব। কিন্তু আপাতত আপনি কি করবেন, মানে আপাতত আপনি আপনার ফ্ল্যাশের মডেলের নাম্বারটা একটু গুগল করে নেন। ট্রিক্সটা এটা গুগল করে নেওয়াটা ট্রিক্স না, ট্রিক্সটা আমি আপনাদের
আসলে পরে বলবো, কিন্তু গাইড নাম্বারটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ গাইড নাম্বারটা না জানলে আমরা ওই একটা স্টার্টিং পয়েন্ট কত সেইখান থেকে আমরা কাজ শুরু করতে পারবো না। তো গাইড নাম্বারটা আমরা জানবো কীভাবে সেটা আমি আপনাদেরকে মানে ট্রিক্সটা গুগল না করে যে ট্রিক্সটা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো ধরে নেন আপনাদের আমি যেই ফ্ল্যাশটা নিয়ে কথা বলবো ধরে নেই আমরা সেই ফ্ল্যাশের গাইড নাম্বার 600, সেই ফ্ল্যাশের গাইড নাম্বারটা 600। তো এই 600টা কীভাবে হলো সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। 600 হচ্ছে এফ নাম্বার গুণন ডিস্টেন্স, অর্থাৎ অ্যাপারচার গুণন দূরত্ব। তো এখন কথা আছে যে ছবি তোলার সময় কিন্তু অ্যাপারচারই আপনার একদম একটা মাত্র না এক্সপোজার কন্ট্রোলের সিস্টেম না, আরও কিন্তু কিছু কন্ট্রোল সিস্টেম আছে, তাই না? আরও কিন্তু কিছু সিস্টেম আছে যে সাহায্যে আপনি এই মানে এক্সপোজার কমাতে বা বাড়াতে পারেন, তাই না? তো সেখানে কেন শুধুমাত্র এফ নাম্বার? এর কারণ হচ্ছে আমরা যখন ফ্ল্যাশ নিয়ে কাজ করি তখন ধরে নেওয়া হয় যে আমরা ক্যামেরাটাকে সবচেয়ে কম কষ্ট দিব, আমরা ক্যামেরাতে একদম মানে ক্যামেরার সেন্সরের উপর কষ্ট সবচেয়ে কম হবে এইটা ধরে নিয়ে আমরা কাজ করি। তো এখন বলতে পারেন ক্যামেরা সেন্সরের উপর সবচেয়ে কম কষ্ট দেওয়া হয় কোন সময়? আমাদের মনে আছে আমাদের এক্সপোজার ট্রায়াঙ্গেলের তিনটা পার্ট হচ্ছে আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার। সেটার মধ্যে দুইটা পার্ট হচ্ছে আমাদের মেকানিক্যালি আমরা কন্ট্রোল করতে পারি। সেই দুইটা পার্ট কি? এক হচ্ছে অ্যাপারচার আর একটা হচ্ছে শাটার স্পিড, আর একটা পার্ট হচ্ছে যেটা সেন্সরের সাথে সফটওয়্যারের সাথে সম্পর্কিত, সেটা কি? আইএসও। তো এখন আমরা আসলে এবার কথাগুলো মানে বিষয়গুলো একটু আপনাদের সাথে বোঝার চেষ্টা করি। তো আমরা বলছিলাম যে গাইড নাম্বার হচ্ছে অ্যাপারচার পূরণ দূরত্ব বা এফ নাম্বার পূরণ দূরত্ব। তাহলে আইএসও আর শাটার স্পিড কী হলো? এখন আমরা যে বললাম যে যখন আমি ফ্ল্যাশ ইউজ করব তখন ধরে নেওয়া হয় যে আমি সেন্সরকে সবচেয়ে কম কষ্ট দিব। তো সেন্সরের কষ্ট দেওয়ার পার্ট কোনটা? মানে সেন্সর নিয়ন্ত্রণ করে কোন এক্সপোজারের আমাদের কোন অংশটা যেটা সেন্সর নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে আমাদের আইএসও। আইএসও বেশি দিলে কি হয়? ছবিতে নয়েজ পড়ে, ছবির ডাইনামিক রেঞ্জ কমে যায়, ছবিতে আমাদের কালার ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তাই না? আমরা কি ডাইনামিক রেঞ্জের ক্লাসে কি এই জিনিসটা একটু বুঝতে পেরেছিলাম না যে ডাইনামিক রেঞ্জ কি, আর আইএসওর মধ্যে নয়েজ পড়লে ডাইনামিক রেঞ্জে কীরকম সমস্যা হয় সেটাও আমরা উদাহরণের মাধ্যমে দেখেছিলাম। তাহলে এখন আমরা যেহেতু আমরা ধরে নিয়েছি যে ক্যামেরার বেস আইএসওতে ছবিগুলো তোলা হবে, যেহেতু এখানে ফ্ল্যাশ ব্যবহার করা হচ্ছে। তো বেস আইএসও সাধারণত খুব বেশি দামি ক্যামেরা না হলে বেস আইএসও সাধারণত 100 হয়ে থাকে। খুব প্রফেশনাল ক্যামেরা বলবো না, খুব প্রফেশনাল ক্যামেরা তো 100ই থাকে। অনেক হাই ফাংশন দামি ক্যামেরা আছে যেখানে আইএসও 50 বা 64 হয়ে থাকে, তবে 100কে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরি, কারণ কোম্পানিগুলো যখন ফ্ল্যাশ বানায় তখন তারা 100ই সাধারণত ধরে। তো এই হলো আমাদের আইএসও পার্টটা আমরা তাহলে বাদ দিলাম, যে আইএসও আমাদের ধরবো 100। ওকে, তাহলে আবার হলো শাটার স্পিড। এখন বলতে পারেন যে শাটার স্পিড কী দোষ করলো? শাটার স্পিড এই সূত্রের মধ্যে তো আমি শাটার স্পিডের মান কোনো জায়গায় দেখছি না, তাহলে শাটার স্পিড কী হলো আমার? তাহলে আমি আপনাদের সাথে এবার একটু অন্য একটা জায়গায় যাই। এখানে একটা ছবিতে দেখেন, ছবিতে অনেকখানি অংশ অন্ধকার, সামান্য একটু অংশ আলোক উজ্জ্বল। হ্যাঁ, মানে এই জায়গাটা আমি ধরে নিই এই জায়গা থেকে একটা ফ্ল্যাশ পড়েছে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে ফ্ল্যাশ পড়লো, তাহলে পুরা ফ্রেমের মধ্যে না পড়ে কেন এইটুক ফ্রেমের মধ্যে পড়লো? হ্যাঁ, এটা আমাদের সবার প্রশ্ন আসবে। তো এবার আমি আপনার প্রশ্নের উত্তর দিই। ফ্ল্যাশের মধ্যে একটা জিনিস, আমরা যখন ফ্ল্যাশ কিনবো তখন আমাদের গাইড নাম্বারের সাথে সাথে আরেকটা জিনিস আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে এই ফ্ল্যাশ কিন্তু আপনার ক্যামেরার সিঙ্ক্রোনাইজ স্পিডের সাথে কাজ করবে বা সিঙ্ক্রোনাইজ স্পিডের উপরে গিয়েও কাজ করবে, এই জিনিসটা আমাদের জানিয়ে দেওয়া হয়। সিঙ্ক্রোনাইজ স্পিড কি সেটা নিয়ে আমি কথা বলছি, যে সিঙ্ক্রোনাইজ কথা বলছি এখন। সিঙ্ক্রোনাইজ স্পিড হচ্ছে ক্যামেরা ইনবিল্ট, আপনার ক্যামেরাতে যত মানে একটা ফ্ল্যাশের সাথে এই যে ক্যামেরার উপরে একটা
আংটার মতো, দুইটা আংটার মতো একটা পার্ট থাকে না, আপনারা যে খেয়াল করবেন ক্যামেরাটার উপরে একটা দুইটা হুকের মতো একটা জিনিস থাকে, যে জিনিসটার মধ্যে আমরা ফ্ল্যাশ লাগাতে পারি, তাই না? ওই জিনিসটাকে বলা হয় হট শু। এই ক্যামেরার হট শুতে আপনি কত পাওয়ারের ফ্ল্যাশ ইউজ করতে পারবেন, কত পাওয়ার বলতে কত স্পিডে ফ্ল্যাশ ইউজ করতে পারবেন সেটা আসলে নির্ভর করে। তো এইটা ক্যামেরার একটা মেকানিক্যাল পার্ট। অ্যাপারচার এবং শাটার স্পিড যেমন ক্যামেরার মেকানিক্যাল পার্ট, মানে অ্যাপারচার হচ্ছে লেন্সের মেকানিক্যাল পার্ট, আর শাটার স্পিড হচ্ছে সেন্সরের মেকানিক্যাল পার্ট। তো তেমনি ফ্ল্যাশ সিঙ্ক স্পিডটাও এটা একটা ক্যামেরার মেকানিক্যাল পার্ট। ফ্ল্যাশ সিঙ্ক স্পিড হচ্ছে যে সর্বনিম্ন কত সময়ের জন্য ফ্ল্যাশের স্পিড পরিবর্তন হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন কত স্পিডের মধ্যে ফ্ল্যাশ জ্বলে উঠে এবং বন্ধ হয়ে গেলে ছবিতে সেই পুরো আলোটা আমরা পাবো। কথাগুলো একটু প্যাচ গোছ মনে হচ্ছে আপনাদের কাছে, তাই না? আমি আবার একটু ক্লিয়ার করে বলি। ফ্ল্যাশ সিঙ্ক স্পিড হচ্ছে এমন একটা স্পিড যেখানে সর্বনিম্ন কত স্পিড হলে আমরা ফ্ল্যাশটা জ্বলে এবং বন্ধ হয়ে যেতে পারবে। এখানে আমরা সর্বনিম্ন বলছি কারণ এই জিনিসটা কিন্তু মানে সেকেন্ডের থেকে নিচে, সেকেন্ডের অপোজিটে, যে 1 সেকেন্ডের এত ভাগ সময়ের মধ্যে সেন্সরটা খুলে এবং বন্ধ হয়ে গেলে তাহলেই মাত্র শুধুমাত্র ফ্ল্যাশের মানে আলোটা সেন্সরের যখন ওপেন হবে তখন সাবজেক্টের উপর পড়বে, আবার সেন্সর যখন বন্ধ হবে তখন তার মধ্যেই ফ্ল্যাশের সেন্সর থেকে আলো পড়ে সেই সাবজেক্ট আলোকিত হয়ে এরপর যদি আবার সেন্সর বন্ধ হয়ে যায় তাহলে ওই আলো তাহলে ওই ছবিটা ঠিকমতো উঠতে পারবে। একটু আপনাদের একটু বুঝিয়ে বলি যে আপনি যখন ছবি তোলার জন্য শাটার বাটন প্রেস করবেন তখন থেকে ওই তখন যে শাটারটা খুলে যাবে, সাথে সাথে শাটারটা খুলে যাবে এবং তখন থেকে শাটার বন্ধ হওয়া পর্যন্ত একটা সময় আমাদের দরকার লাগে। সেই সময়টা হচ্ছে শাটার স্পিড, সেই সময়টাকে আমরা বলি শাটার স্পিড। এখন শাটার স্পিড আমরা চাইলে অনেক বেশি করতে পারি, আবার অনেক কম করতে পারি। বেশি বলতে কি হয়? বেশি বলতে 1 সেকেন্ডের যত বড় ভাগের 1 ভাগ, মানে যত বড় ভাগ বলতে 1 সেকেন্ড থেকে যদি 1 সেকেন্ডে 8000 ভাগের 1 ভাগ হলো মোটামুটি আমাদের ক্যামেরায় সবচেয়ে বড় থাকে। তার থেকে কম আস্তে আস্তে 4000 ভাগ, তারপর 2000 ভাগ, তারপর 1000 ভাগ, 500 ভাগ, তারপর 400 ভাগ, 250 ভাগ, এরকম আস্তে আস্তে আমাদের নিচে নামে। আবার উপরে কীভাবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হলে এটা কী হয়, এটা সময় বেশি লাগলো। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মানে সবাই আরও বেশি লাগলো। আবার 1/8000 সেকেন্ড থেকে 1/4000 সেকেন্ড মানে হচ্ছে সময় কম লাগলো। তো এই সময় আস্তে 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 কিন্তু সময় কমে আসতেছে। হ্যাঁ, মানে আপনি যদি 1 সেকেন্ডের ওই ডান পাশের দিকে ধরেন, 1 সেকেন্ড থেকে নিচের দিকে যান তাহলে সময় আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার 1 সেকেন্ড থেকে উপরের দিকে যান সময় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো 1 সেকেন্ড থেকে মোটামুটি সর্বনিম্ন কত সময়, মানে সর্বনিম্ন কত সময় আপনাকে সেন্সরটা খোলা রাখতে হবে সেটাই হচ্ছে আমাদের ফ্ল্যাশের সিঙ্ক্রোনাইজ স্পিড। মানে ফ্ল্যাশের সিঙ্ক্রোনাইজ স্পিডের থেকে যদি আপনি আরও নিচের দিকে বা আরও কম সময়ের জন্য সেন্সর খোলা রাখেন তাহলে কিন্তু ফ্ল্যাশের আলোটা সাবজেক্টের উপর পুরোপুরি পড়বে না। আবার ফ্ল্যাশের সিঙ্ক্রোনাইজ স্পিডের থেকে আপনি যদি বেশি রাখেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সাবজেক্টে আলো ঠিকঠাক মতোই পড়বে। তো ক্যামেরাতে সাধারণত 1/200 সেকেন্ড থাকে হলো ক্যামেরার সিঙ্ক্রোনাইজ স্পিড, মানে 1/200 সেকেন্ডের বেশি সময় ধরে ছবি তুললে, অর্থাৎ 1/200 থেকে বেশি সময় মানে 1/160, 1/125, 1/100, 1/50, 1/60, 1/80, এইগুলো হচ্ছে 200-এর থেকে কম। 1/200 সেকেন্ডের থেকে আরও কম সময়।
1/200 1/200 থেকে আরও বেশি সময় যাবত আমাদেরকে সেন্সরটা খোলা রাখতে হবে। আর 1/200 থেকে যদি কম সময়, ধরেন 1/400 বা 1/800 সেকেন্ডে যদি ছবি তোলা হয়, তাহলে প্রপারলি শাটারটা খোলা আর বন্ধ সময়ের মধ্যে ফ্ল্যাশ খুলে এবং বন্ধ হয়ে যেতে পারবে না। এটা হচ্ছে ফ্ল্যাশের সিঙ্ক স্পিড। এখন কিছু কিছু ফ্ল্যাশ আছে যারা এই 1/200 সেকেন্ডের ব্যারিয়ারটা মানে না, তারা আরও কম সময়ের জন্য হলেও তারা ফ্ল্যাশটা কাজ করতে পারে, এফেক্টিভলি কাজ করতে পারে, সেগুলোকে বলা হয় হাই স্পিড সিঙ্ক। আর আমরা সাধারণত হাই স্পিড সিঙ্কের দাম বেশি হয়, কিন্তু যখন যাদের প্রয়োজন তারা আসলে হাই গ্রেড প্রফেশনালরা হাই স্পিড সিঙ্ক ব্যবহার করে থাকেন, কারণ তারা বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেন যেখানে তাদের আলো মানে আর্টিফিশিয়াল লাইটের প্রয়োজন হয়, কিন্তু ওভারঅল অ্যাম্বিয়েন্সে এত লাইট থাকে সেখানে 1/200 শাটার স্পিডে তারা ছবি তুলতে সক্ষম না, তাদের আরও বেশি শাটার স্পিড প্রয়োজন হয়। তো সেই সময় তারা হাই স্পিড সিঙ্কগুলো ব্যবহার করে থাকে। তো আমরা এখানে এখন হাই স্পিড সিঙ্কের কথা এই লেকচারেই বলবো, কিন্তু একটু পরে আমরা বলবো। তো এইখানে যে গাইড নাম্বার জানার জন্য আমরা যেটা বলছিলাম যে এখানে শুধু অ্যাপারচারের কথা বলা আছে, ইসের কথা বলা নেই, শাটার স্পিডের কথা বলা নেই, আর আইএসের কথা বলা নেই। তো আইএসের কথা কেন বলা নেই সেটা তো আমরা প্রথমেই বলে নিলাম যে এটা সাধারণত চিন্তা করা হয় যে সেন্সরকে যত কম প্রেশার দেওয়া হবে অর্থাৎ বেজ আইএসওতে ছবি তোলা হবে। আর সিঙ্ক স্পিড ধরা হয় সাধারণত 1/200কে সিঙ্ক স্পিড ধরা হয়, যে 1/200 সেকেন্ড সময় সর্বনিম্ন 1/200 সেকেন্ড যাবৎ যদি সেন্সর খোলা হয় তাহলেই ফ্ল্যাশটা ঠিকমতো কাজ করবে। তো এই 1/200 সেকেন্ডকে আমরা গাইড নাম্বারের জন্য আদর্শ ধরে থাকি। আবার অনেক ক্যামেরা এবং ফ্ল্যাশের ক্ষেত্র বিশেষে সেটা ভ্যারিও করতে পারে। তো আমরা ধরে নিলাম একটা 100 ISO-তে আর 1/200 শাটার স্পিডে আমরা একটা ছবি তুলব আমাদের ফ্ল্যাশের গাইড নাম্বার ব্যবহার করে। তো তাহলে আমাদের গাইড নাম্বারটা যদি 600 হয়, ধরলাম আমাদের ফ্ল্যাশের গাইড নাম্বারটা হচ্ছে 600, তাহলে আমাদের অ্যাপারচারের গাইড নাম্বারটা হবে অ্যাপারচারের মান পূরণ দূরত্ব। অর্থাৎ যদি আমি বলেছি যে গাইড নাম্বারের মান হচ্ছে 600 না, দুঃখিত, আমি 60, আমরা ধরে নিই যে আমাদের গাইড নাম্বারের মান হচ্ছে 60, তাহলে অ্যাপারচার যদি 1 হয় তাহলে ইসের মান দূরত্ব হবে 60 মিটার। এটা হচ্ছে আমাদের গাইড নাম্বারের সূত্র। আর ফ্ল্যাশের মধ্যে আরেকটা ফোকাল লেংথ থাকে, সেটা হচ্ছে ফ্ল্যাশের ফোকাল লেংথ। এটাও আপনার হতে হবে আপনার ক্যামেরার সর্বোচ্চ, মানে আপনার ক্যামেরা যতটুক সর্বোচ্চ পরিমাণ ফোকাল লেংথ ব্যবহার করতে পারে। তো আমি যেই 60 ফোকাল লেংথের আমি যে 60 গাইড নাম্বারের ফ্ল্যাশের কথা বলছি সেটার সর্বোচ্চ ফোকাল লেংথ হচ্ছে 200 মিলিমিটার। এই ফোকাল লেংথটাও আসলে আমাদের লেন্সের ফোকাল লেংথের মতোই কাজ করে। সেটা হচ্ছে যে ফোকাল লেংথটা হচ্ছে আপনার কত কম বা বেশি আলো জায়গা জুড়ে ফ্ল্যাশের আলোটা ছড়ানো থাকবে, সেটাই হচ্ছে ফ্ল্যাশের ফোকাল লেংথ। তো এইখানে যেহেতু 200 ফোকাল লেংথ, তার মানে এটা একটা খুব এটা 200 কিন্তু খুব টেলি রিজনে যায়, আমাদের টেলি অঞ্চলে যায়। তো সেইখানে 200 মানে হচ্ছে যে খুব কম আলো জায়গা জুড়ে সেখানে আলোটা পড়বে। তো এখন আমরা 200 থেকে আমরা প্রয়োজনে কম বা বেশি করতে পারি। সেটা কীভাবে করব, সেটা হচ্ছে আমরা যে আগের লেকচারে যে সফট লাইট এবং হার্শ লাইটের কথা বলেছিলাম। তো আমাদের যদি সফট লাইট প্রয়োজন হয় তাহলে 200 থেকে আমাদের ফোকাল লেংথটা কমিয়ে দিতে হবে, কারণ তাহলে বেশি অংশ জুড়ে আলো পড়বে। আবার যদি করতে হয়, হার্শ লাইটের দরকার হয়, অর্থাৎ কম জায়গা জুড়ে আলো পড়বে, সেক্ষেত্রে আমাদের যেটা আমাদের প্রয়োজন সেই অনুসারে আমাদের ফোকাল লেংথটা ফ্ল্যাশের ফোকাল লেংথটা ঠিক করতে হবে। তো ধরে নিচ্ছে গাইড নাম্বার জানার সুবিধার্থে যে ওইখানে আমাদের ফোকাল লেংথ আমাদের ছিল 200, তাহলে আমাদের অ্যাপারচার হবে 1 আর ডিস্টেন্স হবে 60 মিটার। এখন অ্যাপারচার 1 কিন্তু এটা কিন্তু খুব একটা সুইটেবল অ্যাপারচার না। অ্যাপারচার 1 সমৃদ্ধ লেন্সের কিন্তু প্রচুর দাম। তো
তো অ্যাপারচার 1 সমৃদ্ধ লেন্স যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আমরা ধরে নিলাম যে অ্যাপারচার 4 সমৃদ্ধ একটা লেন্স আমরা ব্যবহার করব। অ্যাপারচার 4 সমৃদ্ধ লেন্স যদি আমরা একটা ব্যবহার করি, তাহলে আমাদের ফ্ল্যাশটাকে 15 মিটার দূর থেকে আমাদের ফায়ার করতে হবে। তো 15 মিটার দূর থেকে যদি আমরা একটা অ্যাপারচার 4 সমৃদ্ধ লেন্স থেকে সাবজেক্টের উপর আলো ফেলি, তাহলে সেই সাবজেক্টটা ঠিকঠাক মতো আলোকিত হবে। এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাশের গাইড নাম্বারের মূল কথা। অর্থাৎ গাইড নাম্বার হচ্ছে অ্যাপারচার গুণন ডিস্টেন্স। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ডিস্টেন্সটা মিটারে পরিমাপ করতে হবে, ফুট বা অন্য কিছু, ফুট বা এরকম কিছুতে মাপলে আর কি আমরা সঠিকভাবে হিসাব করতে পারবো না। যদি ফুটে আমরা কনভার্ট করতে চাই, তাহলে সেই অনুসারে আমাদের বাকি সংখ্যাগুলো নিয়েও একটু প্রবলেম হয়ে যাবে। তাই আমরা ফুটকে প্রথমে মিটারে কনভার্ট করে নিব, তারপরে আমরা আমাদের গাইড নাম্বারের ক্যালকুলেশনটা করব। অর্থাৎ গাইড নাম্বারের ক্যালকুলেশন বলতে এখন আমরা হিসাব করি যে গাইড নাম্বার যদি আমাদের 60 হয়, তাহলে আমাদের অ্যাপারচার হবে আমরা 1 আর দূরত্ব হবে 60। এখন আপনার যদি কোনো সাবজেক্টের আরও কাছের দিকে ছবি তুলতে হয়, কারণ একটা 60 মিটার স্টুডিও কিন্তু আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে, তাহলে বা সম্ভব হলেও কি আপনি চাইলে সামনে এনেও ছবি তুলবেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এফ নাম্বারের কম বেশি করতে হবে। আবার যদি আমাদের ডিস্টেন্স বেড়ে যায়, তাহলে এফ নাম্বার কমবে, আর যদি ডিস্টেন্স কমে যায়, তাহলে এফ নাম্বার আমাদের বাড়াতে হবে। আবার যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা ডেপথ অফ ফিল্ড বেশি রেখে ছবি তুলব, তাহলে কী করতে হবে, এফ নাম্বার যদি বাড়ে, তাহলে ডিস্টেন্সটা আমাদের আর্টিফিশিয়াল লাইট সোর্সের ডিস্টেন্সটা আমাদের কমিয়ে দিতে হবে। আবার যদি এমন হয় যে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার রেখে ছবি তুলব, খুব কম ডেপথ অফ ফিল্ডে ছবি তুলব, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কমিয়ে দিতে হবে। এখন এইটা তো হচ্ছে আমাদের একটা জিনিস গেল। আরেকটা হচ্ছে যে ফ্ল্যাশের পাওয়ার। গাইড নাম্বার আমরা যখন হিসাব করেছিলাম, তখন ফ্ল্যাশের সর্বোচ্চ পাওয়ার বা ধরে নিলাম 1/1 আমরা ছবি তুলেছি। এখন আপনি চিন্তা করলেন যে এই 1/1 যদি ছবি না তুলে আমরা যদি আরও কমে ছবি তুলতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, এটা আমাদের এক্সপোজার এবং এক্সপোজার ট্রায়াঙ্গেলের সাথে সম্পর্কিত। তো এক্সপোজার ট্রায়াঙ্গেলের সাথে কীভাবে সম্পর্কিত? আমরা যদি এক স্টপ আলো কমাই, অর্থাৎ 1/1 থেকে 1/2-তে যাই, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের অ্যাপারচারকে এক স্টপ ছোট করতে হবে, অর্থাৎ এফ নাম্বারটা এক স্টপ বাড়িয়ে দিতে হবে। তাহলে আমার ছিল F4, তাহলে আমার অ্যাপারচার F4-এর জায়গায় আমাদের কী হয়ে যাবে? এক স্টপ ছোট হয়ে যাবে, মানে 5.6 হয়ে যাবে। আবার যদি আমি অ্যাপারচার না কমিয়ে অন্য কিছু করতে চাই, তাহলে আমাদের ধরেন আমি শাটার স্পিড নিয়ে কাজ করব। আমি শাটার স্পিড ছিল আমার 1/200, সেখান থেকে আমার শাটার স্পিড 1/200 থেকে আমার হয়ে যাবে 1/100, কারণ আমরা হচ্ছে আলোর মানে কারণ আমরা ওইখানে এক স্টপ কমিয়ে নিয়েছি, 1/1 থেকে 1/2-তে গিয়েছি। দুঃখিত, আমি অ্যাপারচারের সময় একটু ভুল বলে ফেলেছিলাম। যে আপনার যদি ধরেন F4-এ ছিল, তো আপনাকে এখন 1/1 ফ্ল্যাশ পাওয়ার থেকে আপনি 1/2-তে যাবেন, তার মানে আলোর পরিমাণ অর্ধেক কমে গেছে। তাহলে আপনাকে F4-এর থেকে এক স্টপ আলো বাড়িয়ে দিতে হবে। তাহলে এক স্টপ বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের কী করতে হবে? F4 থেকে F2.8-এর দিকে যেতে হবে। আবার যদি 1/2 থেকে 1/4-এ আপনি যান, তাহলে কি করতে হবে? শাটার স্পিড 1/200 থাকলে সেখানে শাটার স্পিড 1/100-এ যেতে হবে। আর যদি আবার শাটার স্পিড 1/100 থাকে আবার যদি শাটার স্পিড আপনি 1/200-ই রাখেন, তাহলে F2.8-এর থেকে এক স্টপ নিচে, অর্থাৎ F2.8-এর থেকে এক স্টপ নিচে সাধারণত F2-কেই আমরা ধরি, তো F2-তে আমাদের যেতে হবে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাপারচার আর শাটার স্পিডের ক্ষেত্রে সম্পর্ক। তাহলে এবার আইএসওর সাথে সম্পর্ক কি? আইএসওর সাথে হচ্ছে ইনভার্স প্রপোর্শন ল হিসাবে। ইনভার্স প্রপোর্শন লটা একটু জটিল একটা জিনিস, তো আমি আপনাদের সহজভাবে বলে দিই। ইনভার্স প্রপোর্শন ল হিসেবে আপনি যদি ফ্ল্যাশের স্পিড যদি আপনি এক স্টপ
কমান তাহলে আপনাকে আইএসও 2 স্টপ বাড়াতে হবে। আপনি যদি 2 স্টপ কমান তাহলে আইএসও 4 স্টপ বাড়াতে হবে। এটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন ল। এইভাবে একটা মোটামুটি করে কম্বিনেশন করে আমরা ফ্ল্যাশ ব্যবহার করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের ফ্ল্যাশ নিয়ে কথা। এরপরে আমরা ফ্ল্যাশের ব্যবহার নিয়ে আরেকটা লেকচার দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সবার সাথে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করবেন। আমি যদি পারি তাহলে অবশ্যই উত্তর দেবো, আমি যদি না পারি তাহলে অন্য কোনো ভাই যদি উত্তর দেন তাহলে কী হবে, আমাদের নলেজ শেয়ারের মাধ্যমে আমরা এখন যে পর্যায়ে আছি তার থেকে নিজেকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের লেকচারটি আবার পেতে হলে আপনাকে যেতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে। জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইট হচ্ছে www.